আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে যে আলোচনাটা খুব জোরালো ভাবে চলছে, সেটা হলো যে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারত সফরে যাবেন কি যাবেন না। এটা নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়ায় আমি আজকেও দেখলাম, দ্য প্রিন্ট একটা ওরা একটা আর্টিকেল ছেপেছে, যেখানে তারা বলতে চাচ্ছে যে তারা বিভিন্ন ভাবে যেটা বলছে যে ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক সন্ধিক্ষণে এটসেট্রা এটসেট্রা। আমি ভেতর দিকে পড়লে যেটা পেলাম সেটা হলো যে তারা একটা সন্দেহ পোষণ করছে যে জামাত এনসিপির চাপে বাংলাদেশ এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যে কঠিন শর্ত আরোপ করেছে এই ধরনের সফরের। তো প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরটা নিয়ে, যাওয়া না যাওয়া নিয়ে আপনার মূল্যায়ন কি আসবে? মাননীয় প্রধানমন্ত্রীর যে শপথ, সেখানে আছে যে অনুরাগ, বিরাগ, ক্রোধ এগুলোর কোনো বশবর্তী হওয়া যাবে না। তো ভারতের সঙ্গে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক কিংবা আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা অনুরাগ বিরাগের ঊর্ধ্বে রাখতে হবে। সেখানে বাংলাদেশের স্বার্থই প্রধান ভাবতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশকে রাখলে সেখানে জামাত এনসিপির কি কি মূল্য, তাই না? বলে জামাত এনসিপির প্রেশার যদি কোনো কারণে আহ জাতীয়তাবাদী দল অথবা মাননীয় প্রধানমন্ত্রী আমলে নেন, আমার মতে সেটা ঠিক হবে না। জামাত এনসিপি তাদের চাপ সৃষ্টি করবে মূলত তাদের রাজনৈতিক উদ্দেশ্যে। তারা চাইবে যত দ্রুত সম্ভব এই সরকারকে বিভিন্ন সরকারের বা রাষ্ট্রের সঙ্গে একঘরে পরিস্থিতি তৈরি করা যায়, কোথাও গিয়ে যেন এই সরকার কোনো জায়গা না পায়। সেগুলা করার জন্য তারা নানান ধরনের প্রথমে চাপ প্রয়োগ করবে। তারপরে কি বলবে জানেন? যে এই সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারে নাই, এই সরকার এটা পারে নাই, সেটা পারে নাই, এইসব বলতে থাকবে। এই একই দাওয়াত যদি জামাত আর এনসিপি পাইতো, তাহলে দেখতেন যে এখনই দৌড়ে গিয়ে ওখানে বসে থাকতো। অতএব আমি জামাত আর এনসিপির প্রেশারের কাছে যদি কোনো কারণে কোনো ধরনের আমলে নেওয়া বা নথি স্বীকার করার ব্যাপার থাকে, আমি মনে করি যে এটা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে না। জামাতের এনসিপির চাপে কেন হবে? মাননীয় প্রধানমন্ত্রী তার পরামর্শ যারা দেন তাদের সঙ্গে বসে, অথবা তিনি একাই তার যে বিচারবোধ সেটাকে কাজে লাগিয়ে তিনি ঠিক করবেন তিনি যাবেন কি যাবেন না। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলছে, সেইটা বলছে, ওইটা বলছে, এটা না করে আমি আমি আমার ওই যে বলে না যে মাই টু সেন্টস আর কি, হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এটা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত যে উনি যাবেন অথবা যাবেন না, শেষ। এবং এটার জন্য কারণ দেখানোর কিছু নাই। উনি যাবেন না, যাবেন না, উনি যাবেন যাবেন, তাই না? এটা হচ্ছে ঘটনা। কিন্তু এই যে বিভিন্ন কিছুকে জড়িয়ে দিয়ে আমাকে এটা করলে ওইটা করব, এটা দিলে ওইটা হবে, ওইটা না দিলে এটা হবে না, এইগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আহ ভালো কূটনীতি না আর কি। এটা এটা আপনার আমাদেরকে কাছে কোনো কি উপকার, মনে হয়? এটা আমাদের কোনো উপকার করবে না। না, যদি আপনার কাছে আমি হাইপোথেটিক্যালি ধরা যাক, যদি আপনার কাছে প্রধানমন্ত্রী বলতেন, জানতে চাইতেন যে আমার কি এই বর্তমান বাস্তবতায় যাওয়া উচিত কি উচিত না, আপনি কি বলতেন? এই মুহূর্তে আমাদের সংকট কি? আমাদের সংকট জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এটা একটা বিরাট সংকট। তারপরে সংকট হচ্ছে মুদ্রাস্ফীতি। তারপরে সংকট হচ্ছে আন্তদেশীয় বাণিজ্য। এবং আপনি যদি ব্রিক্স এর কথা চিন্তা করেন, তাহলে ব্রিক্স এর যে রাষ্ট্রগুলি আছে ওইখানে, তাদের সাথে আমাদের নানা রকম সম্পর্ক রয়েছে। যেমন রাশিয়ার সাথে আমাদের পরমাণু চুল্লি, তাই না? রাশিয়ার সঙ্গে আমাদের আহ আমি মনে করি যে নিরাপত্তার ক্ষেত্রেও রাশিয়ার সঙ্গে আমাদের একটা চমৎকার সম্পর্ক বজায় রাখা উচিত। চীনের সঙ্গে আমাদের বিরাট বাণিজ্যিক সম্পর্ক, এবং চীনের সঙ্গে আমাদের সামরিক সম্পর্ক খুব ভালো। আমাদের সেনাবাহিনী প্রচুর চীনা যন্ত্রপাতি ব্যবহার করে, এবং চীন আমাদের উন্নয়ন সহযোগীও। আমাদের এখানে যে কন্ট্রাক্ট, হেভি হেভি কন্ট্রাক্টর, মানে কনস্ট্রাকশন যেগুলি হয়, সেখানকার কন্ট্রাক্টর হিসেবে চীনা প্রতিষ্ঠানগুলি কাজ করে। তারপরে যদি আপনি চিন্তা করেন ইরান, ইরান না হরমুজ প্রণালীর মালিক, এবং হরমুজ দিয়ে আমাদের জাহাজ আসতে পারে না, এবং সেটার কারণে আমরা কিন্তু সাফার করছি। তারপরে ধরেন অন্য যে দেশগুলি সেখানে আসবে, ব্রাজিল, ব্রাজিলের কাছ থেকে আমরা গম আনি, আমরা চাইলে বা অন্যান্য কৃষি পণ্য আমরা আমদানি করি, কিন্তু ব্রাজিলের কাছ থেকে আমাদের বড় কৃষি পণ্যের আমদানি আছে। ব্রাজিল কিন্তু
চিনি রপ্তানি করে ব্রাজিল, গম রপ্তানি করে ব্রাজিল, সয়াবিন রপ্তানি করে, তাই না? ব্রাজিলের সঙ্গে আমাদের বাল্ক কৃষি পণ্য আমদানির একটা সম্পর্ক থাকা আছে এবং আরো থাকতে পারে। তো এইখানে ধরেন অন্যান্য যে রাষ্ট্রগুলি রয়েছে এবং ভারতের সঙ্গে তো আমাদের একটা বিরাট সম্পর্ক রয়েছেই, আমাদের বাণিজ্য সম্পর্ক, যে বর্ডার ট্রেড, এটা না থাকলে পরে আমার ধারণা যে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে নানান ভাবে, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। ফলে আমার কাছে পরামর্শ চাইলে আমি বলতাম যে উনি তার নিজস্ব এজেন্ডা সেট করে সেখানে যাবেন, এবং সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি যতগুলি পারেন ততগুলি রাষ্ট্রপ্রধানের সঙ্গে মিটিং করার ব্যবস্থা করবেন, এবং প্রয়োজনে উনি মোদির সাথে মিটিং করবেন না, অন্য সবার সাথে করবেন, অসুবিধা নাই তো কোনো। ওইখানে তো বাধ্যতামূলক এমন কিছু নাই যে ওনাকে মোদির সাথে মিটিং করতে হবে। উনি মোদির সাথে সৌজন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দিবেন, কিন্তু অন্যদের সঙ্গে উনি যে কোনো ভাবে হোক তার কূটনৈতিক যে তৎপরতা সেটি কাজে লাগিয়ে তিনি কিছু দেন দরবার করবেন। তার মধ্যে কি কি দেন দরবার হতে পারে? একটা দেন দরবার হচ্ছে এই পেজেশকিয়ান আসবেন, সম্ভবত মাসুদ পেজেশকিয়ান। তো সেই লোকের সঙ্গে তিনি হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজ আসার বিষয়ে যদি একটা অনুমতি আদায় করে ফেলতে পারেন, তাহলে চিন্তা করেন আমাদের এই তেল গ্যাস সংক্রান্ত যে বিরাট জটিলতা সেটা এক নিমেষে কমে যাবে। এমনকি আমাদের এখানে তেল আসতে যে তেলের অতিরিক্ত মূল্য সেটাও কমে যাবে। তাহলে এটা একটা বিরাট সুযোগ কাজে লাগানো যেতে পারে। এরপর রয়েছে অন্যান্য দেশগুলি। রাশিয়ার সাথে আমাদের পারমাণবিক চুল্লি, এটা চালাতে গেলে পরমাণু চুল্লির জ্বালানি এখানে আসতে হবে, পরমাণু চুল্লির রক্ষণাবেক্ষণের ব্যাপার রয়েছে, পরমাণু চুল্লির যে বর্জ্য সেটা ব্যবস্থাপনার বিষয় রয়েছে, এটার জন্য আমরা তাদের উপরে নির্ভরশীল। ফলে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন পরমাণু বিদ্যুৎ পাওয়া এবং এই পরমাণু বিদ্যুৎ প্রকল্পের অন্য চুল্লিগুলিকে বাস্তবায়ন করা, এইটা কিন্তু আমাদের একটা দরকার। সেই বিষয়ে আলাপ আলোচনা হয়ে যেতে পারতো, এবং ডিজেল আনা, এবং এই ডিজেল কিন্তু আমরা এর আগে এনেছি ভারতের ভিতর দিয়ে। তো এই ডিজেলের বিষয়ে আমরা কথা বলতে পারতাম রাশিয়ার সাথে। রাশিয়া থেকেও কিন্তু আমরা গম এবং অন্যান্য কৃষি পণ্য আনার ব্যাপারেও আমরা কথা বলতে পারি। এখন প্রবলেমটা কোথায়? ইউনুস একটা চুক্তি করে গিয়েছে, সেই চুক্তি করার কারণে কিছু বলতে গেলে আপনাদেরকে আমেরিকার সাথে আলাপ করা লাগে, এরকম একটা ধারণা এখন সকলের মনেই স্থাপিত হয়েছে। কিন্তু সেই ধারণাটিকেও কমিয়ে দেওয়া সম্ভবত, যদি ধরেন কোনো আলাপই হয় নাই, তবু রাশিয়ার সাথে চীনের সাথে এই গল্পগুজব হয়ে আসলো, তারপরেও কিন্তু এই ধারণাটা ফিকে হয়ে যেত যে না, রাশিয়ার সাথে আমরা কথা বলি, আমরা চাইনার সাথে কথা বলি, আমরা স্বাধীনভাবেই বলি। আমাদের পররাষ্ট্র নীতি সংক্রান্ত স্বাধীনতা শুধু ভারতের সাথে দেখাবেন আর অন্যান্য জায়গায় দেখাবেন না, ইন্ডিয়ার আমেরিকার কাছে সব জিজ্ঞাসা করবেন, এরকম একটা যে মত চালু হয়েছে, এটা তাহলে ফিকে হয়ে যেত, অথবা এই প্রচারণাটা অনেক দুর্বল হয়ে যেত। চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য সম্পর্ক, সেখানে যদি আমরা লেনদেনে চীনের মুদ্রা অথবা অন্য মুদ্রা ব্যবহার করতে পারি, সেটা কিন্তু কোনো অসুবিধাজনক না। কিন্তু আপনি দেখেন ওইখানেও আমাদের ওই আমেরিকান চুক্তি বাধা দিবে। অতএব এই আলোচনাগুলি হতে পারতো যে আমাদের যখনই বৈদেশিক মুদ্রার সংকট হবে আমরা অন্য মুদ্রা ব্যবহার করতে পারবো কিনা। সবসময় আমরা ডলারে কেনা বেচা করি, ডলার দিয়ে কেনা বেচা করতে হবে কেন? কেউ যদি আমাকে এসে বলে আমাকে ডলার দিয়েন না, আমাকে অন্য মুদ্রা দেন, আমি দিতে পারবো না কেন? এইগুলা হচ্ছে প্রকৃত সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত। এইসব সিদ্ধান্তগুলি না নিয়ে উপরে উপরে মানে এক ধরনের বক্তব্য দেওয়া, যে বক্তব্য আসলে শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় না, সেইগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠি সেটা বেশ জোরালো, কিন্তু কিরকম জোরালো? এটা রাজনৈতিক ভাবে জোরালো, এটা কূটনৈতিক ভাবে জোরালো না। এরপরে ধরেন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না, ভারত হাদির হত্যাকারীদেরকে ফেরত দিতে চায় না, মনে করেন ভারত কাউকে ফেরত দিতে চায় না, তাহলে ফেরত আনতে গেলেও তো তাদের সঙ্গে আমাদের কথাই বলতে হবে। আমরা কি এখন বন্দুক পিস্তল নিয়ে ভারতে গিয়ে তাদেরকে বাধ্য করতে পারবো যে এই দিয়ে দাও? পারবো না। তাহলে সেখানে আমাদের কথাই একমাত্র জায়গা। তো সেটা যদি হয় তাহলে সেই আলোচনাটা উন্মুক্ত করে দেওয়া যেত। ওইখানে যদি মোদির সঙ্গে আলোচনা হয় তাহলে মোদির সঙ্গে সেই আলোচনাটাই প্রথমে বলা যেত। তা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি এবং অনেকেই সাক্ষ্য দিয়েছেন, যেটা একাধিক ব্যক্তি বলেছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন লন্ডন থেকে ফিরছিলেন, সেখানে মধ্যে ভারতে যাত্রা বিরতি ছিল, সেই বৈঠকে প্রথম শব্দই ছিল ইন্দিরা গান্ধীকে তিনি বলেছিলেন যে ম্যাডাম প্রিমিয়ার, হোয়েন আর ইউ টেকিং ব্যাক ইউর আর্মি? তাই না, আপনি আপনার আর্মি কবে ফেরত নিচ্ছেন? তো তারেক রহমানও বলতে পারতেন গিয়ে যে মিস্টার মোদি অথবা মিস্টার প্রাইম মিনিস্টার, হোয়েন আর ইউ গিভিং ব্যাক শেখ হাসিনা? অসুবিধা তো নাই। হ্যাঁ, এই আলাপটাই হতে পারতো। সেইটা যদি হয় তাহলে সেটাই হতো সত্যিকার অর্থে চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু আমি যাব না, না গেলে তো কথাটা হবে না।
আর ধরেন এখন যদি আমরা গেলাম না, পরে আমাদের আমন্ত্রণে মোদিও আসলো না, আমরা প্রতিবেশী প্রতিবেশী লড়াই করলাম, রাশিয়া রাশিয়ার জায়গায়, চীন চীনের জায়গায়, ব্রাজিল ব্রাজিলের জায়গায়, যে যার জায়গায় চলে গেল, তুরস্ক তুরস্কের জায়গায় চলে গেল, ইরান ইরানের জায়গায় চলে গেল, তাই না? আফ্রিকার যে নেতারা আসছেন তারাও তাদের জায়গায় চলে গেল, তা আমাদের কি হইলো? না হইলো তাদের সাথে দেখা, না হইলো বন্ধুর সাথে দেখা। তো ব্যাপারটা কেমন হইলো? ব্যাপারটা এরকম হলো, ওই গানের মতো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, গাং পার হইতে 6 আনা, ফিরা হইতে 6 আনা, আনা আনা 12 আনা উসুল হইলো না। আনা আনা 12 আনা উসুল হইবো না, ওদিকে যে 4 আনার লোকজন গুলা তারাও চলে গেল, বন্ধুর পাশের বাড়ির লোকগুলা বন্ধুর বাড়ি বেড়াইতে আসছিল, তাদের সাথেও দেখা হলো না। তো এটা আমার কাছে মনে হয় যে এটা কূটনৈতিক ভাবে আমার কাছে মনে হয় এটা রিভিজিট করা দরকার, নতুন ভাবে চিন্তা করা দরকার, যে আমরা আমাদের কাজে লাগাবো। কে মানে আপনাকে কি বলে দাওয়াত দিল, আসলে এটা তো আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়ার সন্তান, যেভাবে দাওয়াত দেওয়া হোক, দাওয়াত তো উনি পেয়েছে, and he is our representative জি। and he will আচ্ছা, serve, he will serve our interest. তো উনি যেখানেই যাবেন উনি তো আমাদের কথাই বলবেন। তো কে ওনাকে কি বলে দাওয়াত দিয়েছে, এটা আসলে আমার কাছে মনে হয় না তেমন কিছু আসে যায়, কেননা বিমস্টেকের প্রেসিডেন্ট উনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এই জন্যই, তাই না? হ্যাঁ, আমরা অতএব একটু আমার কাছে মনে আমাদের হয় এইখানে জামাতার এনসিপি একটা সুবিধা পেয়ে গেল আর কি, পেয়ে যাবে যদি উনি না যান। রাইট। আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটু আমাদের জাতীয় ইস্যুতে একটু আসছি, যে এই সময়ে তো আমাদের দেশে গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটা সংকট খুবই তীব্রভাবে দেখা দিয়েছে। তো নানাভাবে নানা কথা বলা হচ্ছে। আজকে সর্বশেষ একটা খবর পড়লাম যে অলরেডি গ্যাস সরবরাহে, মানে আপনার বিদেশ স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে যে গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে 900-র বেশি টেক্সটাইল মিল। তার মানে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, আমাদের এই যে তৈরি পোশাক খাত যেটা, তাছাড়া ইস্পাত, কাগজ, অন্যান্য যে খাতগুলো আছে যেগুলো গ্যাসের উপর নির্ভরশীল, গ্যাসের কারণে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং বন্ধ হয়ে যাওয়ার নেট রেজাল্টটা আমাদের অর্থনীতি কিন্তু মুখ থুবড়ে পড়বে। এখন আমাদের আমি দেখছি যে এইখানে সরকারের উপদেষ্টারা বলছেন এর জন্য তারা দায়ী না, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তো আওয়ামী লীগ সরকার যদি কোনো অঘটন ঘটিয়ে থাকে, সমস্যা করে থাকে, এই সরকার তো 6 মাস সময়ও পেয়েছে। তো 6 মাসে তারা কি করতে পারলো তাহলে? তবে এই সংকটগুলিকে আপনি কিভাবে দেখছেন? এইখানে একটা বিভ্রান্তি আছে, এটার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী না, এটার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। এই যে এলএনজি টার্মিনাল, এটা প্রথমে একটা ছিল, তারপর এটা 2টা হয়েছে, এবং তারপরে আওয়ামী লীগ সরকার আরো এলএনজি টার্মিনাল প্রয়োজন এটা বুঝতে পেরে তারা কন্ট্রাক্ট দিয়েছিলেন। সেই কন্ট্রাক্টের একটা গিয়েছিল সামিটের কাছে, বা হয়তো 2টাই গিয়েছিল, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সামিট যে একটা পেয়েছিল এটা আমি জানি। এখন অন্তর্বর্তী সরকার এসে সামিট কেন পেলো, ওই জন্য সেগুলা ক্যান্সেল করে দিয়েছে। তো ক্যান্সেল করে দিলে বিকল্প সূত্রে এই জিনিসটা আনা দরকার ছিল। এই যে এলএনজি টার্মিনাল আরো দরকার, এটা তো কোনো ভুল না, এটা তো সত্য, এবং আওয়ামী লীগ সরকারের সময় ঠিক হয়েছিল যে আরো এলএনজি টার্মিনাল লাগবে। তাহলে প্রয়োজনটা ঠিক আছে। এখন যে চুরি করে বা দুর্নীতি করে, সে প্রয়োজনের জায়গাটা থেকে দুর্নীতি করে। যেটা দরকার ওইটা কিনে আপনি দুর্নীতি করতে পারবেন, বেদরকারি জিনিস কিনে তো দুর্নীতি করা যায় না। তো আওয়ামী লীগ সরকার দুর্নীতি করত, সেই অজুহাতে আপনি ওই কন্ট্রাক্টগুলি বাতিল করে দিলেন, কিন্তু সেই কন্ট্রাক্টের বদলে নতুন এলএনজি টার্মিনাল পাওয়ার কন্ট্রাক্ট কিন্তু অন্তর্বর্তী সরকার ইস্যু করে যায় নাই। এবং যখনই এই যে অ্যাক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল আগুন ধরে গিয়েছে, তখনই যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটের কারণে এলএনজি টার্মিনালে গ্যাস দেওয়ার জন্য জাহাজ এসেছে, কিন্তু সেই জাহাজ টার্মিনাল নাই বলে দিতে পারেনি। এখন এখানে একটা অদ্ভুত অবস্থা, চিন্তা করেন, যে কোনো টার্মিনালে দুর্ঘটনা হতে পারে, এটার কোনো রিডান্ডেন্ট ব্যবস্থা এই যারা এই টার্মিনাল গুলো নিয়েছে তাদের নাই। অর্থাৎ একটা নষ্ট হলে সেখানে তাড়াতাড়ি আরেকটা এনে দিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার বিষয়টা ভালোভাবে হয়তো নাই, যে কারণে এরা মেরামত করছে কিন্তু সঙ্গে সঙ্গে এইটাকে ব্যবস্থা করতে পারে নাই। এবং এটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করতে গেলে যে রিডান্ডেন্সি থাকার কথা, সেটার ক্যাপাসিটি অ্যাক্সিলারেট এনার্জির আছে বলে আমার মনে হয় না। এইবার আসেন রিডান্ডেন্ট ব্যবস্থা, এইটা চালু করার জন্য যে নতুন টার্মিনালের প্রয়োজন, এই টার্মিনালগুলি কিন্তু দোকানে বানিয়ে বসে থাকে না লোকে, কেননা এই ধরনের ব্যবসা করে বিরাট বিরাট কোম্পানি অথবা রাষ্ট্র। এগুলির অর্ডার আসলে এগুলি বানানো হয়, এগুলো এমন না যে আপনি দোকানে গেলেন কিনে নিয়ে আসলেন।
তো একটা লোক কন্ট্রাক্ট পায়, পেলে অর্ডার দেয়, দিলে ওটা বানানো হয়, তারপরে 3 মাস 6 মাস পরে ওইটা ডেলিভারি হয়। তো এই জিনিসগুলো একটা পাইপলাইনের মধ্যে রাখতে হয়, এবং সেটা ছিল। ধরেন সেটার সঙ্গে দুর্নীতিও পাইপলাইনে ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তথাকথিত দুর্নীতি বন্ধ করার নামে কাজটাই বন্ধ করে দিয়েছে, এবং এই কাজ তো তারা আরো সব জায়গায় করেছে। তারা টিকা বন্ধ করেছে, তারা স্বাস্থ্যসেবা বন্ধ করেছে, এইডস এর ওষুধ বিতরণ বন্ধ করেছে, তারা তথ্য আমাদের বেতন বন্ধ করেছে, তারা সিটি কর্পোরেশন গুলি আরবান হেলথ কেয়ার প্রজেক্টের যে আরবান হেলথ কেয়ার সেন্টার গুলো আছে সেগুলোর বেতন বন্ধ করে দিয়েছে। এরকম বহু জায়গা তারা ধ্বংস করেছে। বাংলাদেশে যে কার্যক্রম পরিচালিত হয়, কার্যক্রম জনগণের জন্যই হয়, সেখান থেকে কেউ চুরি করে অথবা করে না। আপনি কাজ বন্ধ করে দিয়ে তো আপনি চুরি বন্ধ করবেন না। ব্যাপারটা এরকম হইলো না যে দাঁতে ব্যথা করে সব দাঁত ফেলে দিলেন, কিন্তু আলগা দাঁতেরও ব্যবস্থা রাখেন নাই। তো অন্তর্বর্তী সরকার এটার জন্য দায়ী, কিন্তু কোন এক বিশেষ অদ্ভুত কারণে বিএনপির মন্ত্রীরা অন্তর্বর্তী সরকারের কিছু দেখতে পায় না, অন্তর্বর্তী সরকারকে তারা কোনো দোষারোপ করতে চায় না। হুম। জি, আচ্ছা, এবং আমি এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, নতুন জি টার্মিনাল আসবে, আসলে এটা লাগলে পরে এই নতুন টার্মিনাল কাজ করবে। কিন্তু দেখেন বিএনপিকে এখন কি করতে হয়েছে, বিএনপিকে এখন দ্রুত ভিত্তিতে জরুরি ব্যবস্থায় কন্ট্রাক্টটা কাউকে দিতে হয়েছে। তো ভবিষ্যতে আরেক সরকার যদি কোনোদিন আসে, এসে বলবে বিএনপি এখন কেন এটা এইভাবে দিল, এইখানে ফাউল প্লে ছিল। এই যে অবস্থাটা তৈরি হলো, এটার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। অথচ ওই কন্ট্রাক্ট অব্যাহত থাকলে এখনই আপনার কাছে আরো একটি বা দুটি এলএনজি টার্মিনাল থাকতো। জি, আচ্ছা, আমরা আলোচনা শেষ করবো। শেষ পর্যায়ে একটা ভিন্ন প্রসঙ্গ আপনার সঙ্গে আলাপ করতে চাই। ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে পিঙ্ক বাস তাদের সার্ভিস শুরু করেছে। এখানে কয়েকটা জিনিস, এক নম্বর হলো পিঙ্ক বাসটা পিঙ্কই হতে হবে কেন, আবার হওয়ার প্রয়োজনও আছে কিনা। আবার বাসের যারা ড্রাইভার হচ্ছেন তাদেরও দেখলাম পোশাক আশাক হিজাব এবং পিঙ্ক পিঙ্ক কালারের হিজাব, এটাও কিছু ইঙ্গিত বহন করে। আবার কিছু নারীবাদী মানুষ যারা আছেন তাদেরকে বলতে শুনলাম, ওনারা বেশ ক্ষুব্ধ হয়ে ওনারা বলছেন যে এখন পিঙ্ক বাস হয়েছে, আগামী দিকে পিঙ্ক রোড হবে কিনা, এ ধরনের ব্যঙ্গ তারা করছেন। এই যে পিঙ্ক বাস চালু হওয়ার যে প্রজেক্টটা, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই যে গোলাপি রঙের বাস, এটার প্রথম সমস্যা হচ্ছে নারীর রং গোলাপি, এটা কে ঠিক করে দিল? এটা একটা পুঁজিবাদী ব্যবস্থার একটা ব্যাপার। পুরুষের রং নীল, নারীর রং গোলাপি। নারী তার মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক করার জন্য যে পিল খায়, সেই পিলের রং গোলাপি। পুরুষ তার উত্থান রহিত পুরুষেরা যে ভায়াগ্রা খায়, সেটার রং নীল। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আন্তর্জাতিক একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় পুরুষের রং নীল আর নারীর রং গোলাপি, এই যে কাজটা করা হয়েছে এটাই একটা অ্যান্টি ফেমিনিস্ট কাজ। আপনি নারীকে একটা রং দিয়ে, পুরুষকে একটা রং দিয়ে চিহ্নিত করবেন কেন? নারী পুরুষ উভয় সমান, তাই না? দ্বিতীয় হচ্ছে, নারীর জন্য আপনি আলাদা বাস করলেন, এতে করে কি লাভ হলো? ওইখানে নারীরা নারীদের সাথে চলাফেরা করলো, এটা বেগম রোকেয়া নারী স্থান হয়ে গেল বাসটা। কিন্তু আমাদের দরকার কি ছিল? আমাদের দরকার ছিল সকল বাসের মধ্যে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। পুরুষের সঙ্গে সে গাড়িতে উঠবে, পুরুষ তাকে উৎপাত করলে পুরুষের শাস্তি হবে, পুরুষ এই ধরনের উৎপাত থেকে বিরত হবে, তাই না? সেটা আপনি নিশ্চিত করলেন না। কিন্তু আপনি বললেন, ও তোমাকে এরকম করে, তাহলে ওই যে তোমার আলাদা বাসে উঠে পড়ো। এটাকে বলে সেগ্রিগেশন, তাই না? এই সেগ্রিগেশন বিভিন্ন দেশে বর্ণবাদীরাও করে কিন্তু, বা করতো। সেটা হচ্ছে সাদা চামড়াদের আলাদা বাস আর কালো চামড়াদের আলাদা বাস। তো এইখানে ধরেন পুরুষের আলাদা বাস, নারীর আলাদা বাস, ব্যাপারটা কেমন হলো? এখানে একটা লোক এসে যুক্তি দিবে যে না না, পুরুষের সিটে বাসের মধ্যে যে নারীর সিট আছে, মহিলা আসন আছে, সেগুলা তো আমরা বন্ধ করি নাই। প্রবলেম কোথায় আপনি চিন্তা করে দেখবেন। নারীকে কোথায় বসায় আপনি সবসময় নিশ্চয়ই দেখেছেন? ইঞ্জিনের পাশে। ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে গরম, সবচেয়ে খারাপ জায়গা। সেই জায়গাতে নারীর জন্য আসন দেয়। আমাদের ছোটবেলা আমরা দেখতাম বাসের যে ইঞ্জিনটা আছে ওইটার উপর গদি দিয়ে ওইটার উপর নারীকে বসতে দিত। ওইটা সম্পূর্ণ গরম, উত্তপ্ত ওই জায়গাটা, ওটার উপরে গদি দিয়ে নারীকে বসতে দিত, এবং ড্রাইভারের পাশে বাম দিকে কয়েকটা সিট নারীর জন্য দিত। এরপরে যখন বাসের আধুনিক হয়ে গেল, তখন সামনের 2টা বা 4টা সিট নারীকে দেয়। নারী বাসের যে কোনো জায়গায় বসবে, নারীকে কেউ উৎপাত করবে না। নারীর জন্য পুরা বাংলাদেশ, নাকি নারীর জন্য বাংলাদেশের একটা জায়গা আপনি আলাদা করে দিবেন যে আপনার ওইখানে ঢুকলে নিরাপদ?
এইটার যে বিপদ আছে, বিপদটা হলো কিছুদিন পর আপনি কক্সবাজারে গেলে দেখবেন নারীর জন্য আলাদা সৈকত, ঠিক আছে? হোটেলে নারীদের আলাদা রুম, সেখানে গোলাপি দরজা, পুরুষের জন্য নীল দরজা। আর ধরেন জামাই বউ একসাথে গেলে অর্ধেক নীল অর্ধেক গোলাপি। এইগুলি ঠিক হচ্ছে না, এগুলি ভুল। একটা জাতি যখন সভ্য হয় তখন সেই সভ্য জাতি নারীকে সমকক্ষ মানুষ হিসেবে দেখতে শিখে। কিন্তু আমরা এখন কি দেখছি, নারী দুর্বল, এই জন্য তাকে আলাদা একটা বাসে দাও, এবং সেই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর উভয়ই নারী হবে, মানে তারা উত্তক্ত করার কেউ এখানে নাই। কিন্তু এটা ভালো হইতো যদি পুরুষেরাও এখানে কাজ করতো এবং উত্তক্ত করতো না, সম্মান করতো। নারীর অভিযোগ কি? নারীর অভিযোগ হলো নারী যখন গাড়িতে উঠে আপনি খেয়াল করবেন তার পিঠে হাত দিয়ে তাকে তোলার একটা ব্যবস্থা করে কন্ডাক্টররা, এটা নারীর আপত্তি করে। সেটা বন্ধ করেন। নারীকে সামনে বসানো হয় একটা আনকমফোর্টেবল জায়গায়, নারীকে বাসের মধ্যে উত্তক্ত হইতে হয়। নারী দাঁড়িয়ে থাকলে নারী অস্বাভাবিক একটা পরিস্থিতি উপলব্ধি করেন। এই জায়গাগুলি থেকে নারীকে উদ্ধার করে আনা হচ্ছে একটা সভ্য দেশের কাজ। সিঙ্গাপুরে গেলে কি নারী গোলাপি বাসে চড়ে? তো সেখানে নারীর অধিকার নাই। মালয়েশিয়া গেলে গোলাপি বাসে চড়ে, ভিয়েতনামে চড়ে, চায়নায় চড়ে, ভারতে চড়ে, পাকিস্তানে চড়ে। এখন তো পাকিস্তান অনেকের উদাহরণ। তো জি আমি মনে করি যে এটা একটা সাময়িক ব্যবস্থা হইতে পারে, কিন্তু এই ব্যবস্থাটা আদতে নারীদের কোনো উপকার করবে না, এবং এই ব্যবস্থাটা লুজিং হবে। কেন লুজিং হবে? কেননা একটা বাস তার পুরা ট্রিপে শুধু নারী দিয়ে ভরে যাওয়ার মতো এরকম অবস্থা নাই। নারী যখন অফিসে যায়, পুরুষও তখন অফিসে যায়। ফলে ওই জি সময় নারীদেরকে এই বাসের বাইরেও অন্য বাসে উঠতে হবে। এই বাসগুলি ভরা থাকবে কিন্তু নারীকে অন্য বাসে উঠতে হবে। কিন্তু অফ পিক আওয়ারে এই বাসগুলি সম্পূর্ণ খালি থাকবে। হুম 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 হুম। সন্ধ্যার পরে এই বাসগুলোতে আপনি যাত্রী পাবেন না প্রায় বলতে গেলে। এবং এই বাসগুলি এখন একটা নতুন অবস্থায় যাবে, যেটা আমি এইভাবে ভবিষ্যৎবাণী করা ঠিক না। এই বাসগুলিকে চিড়িয়াখানার মতো মানুষ রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এবং তার জি, মধ্যে অনেক সবচেয়ে যেটা ধন্যবাদ। আমাকে সবচেয়ে বেশি আহত করেছে যেটা, সেটা হচ্ছে বাসে যদি দিবেন, নতুন বাস দিতেন, ইভি দিতেন, ইলেকট্রিক বাস দিতেন। জি, যে বাসগুলো ভালো কাজ দেওয়া হইলো দিয়েছেন এগুলা ভাই। সে বিআরটিসির লক্কর ঝক্কর বাস গোলাপি রং করে দিয়ে দিল। তো সে বিআরটিসির লক্কর ঝক্কর বাস কেন দিতে হবে? নারীর জন্য নতুন ইভি, ইলেকট্রিক ভেহিকেল, নতুন বাস, ফুল এসি, এটা দিতেন, তাইলে আমরা বুঝতাম যে না, গোলাপি বাসে তারা বেশি সুবিধা পাচ্ছে, তাইলেও একটা আশ্বস্ত হইতাম। কিছু বদলায় নাই, কিন্তু বাসের রংটা বদল হয়েছে। আর এখানে শুধু মেয়েরা উঠবে, মেয়েরাই থাকবে, বুঝছেন? এই বাসে উঠে মেয়েরা মেনে হয়তো তার চালাবে। হিজাবটা সরিয়ে দিয়ে বসতে পারবে, এতটুকুই। এছাড়া তো আমি আর কোনো এটা থেকে নারীর বিশেষ জি, উপকারের কোনো কারণ দেখি না। অনেক আর নারী যে ধন্যবাদ। বাস থেকে নামবে, কামাল ভাই, নারী হুম। যে বাস স্ট্যান্ডে নামবে, সেই বাস স্ট্যান্ড নিরাপদ? নারীর জন্য ফুটপাত নিরাপদ? আমি আপনাকে একটা জিনিস বলে শেষ করি। আপনি দেখবেন ঢাকা শহরে ব্যাকপ্যাক আছে। আমাদের দেশে রাইট। ব্যাকপ্যাক পুরুষেরা পিঠে ঝুলায়, নারীরা সামনে ঝুলায়। হ্যাঁ, এটা ভয়ঙ্কর নারীদেরকে কিন্তু একটা অবস্থা। দেখবেন, নারীরা দেখবেন তার ব্যাগটা সামনে ধরে এইভাবে, ব্যাগটা উল্টা করে ধরে এইভাবে। কি কারণে? নারীকে এই প্রশ্নটা করেছেন? তো আপনি জি, নামার পরে অনেক। নারী নারী এই বাসটা থেকে নামলো, নামার পরে সে যে জঙ্গলটা, সেই জঙ্গলটা পরিষ্কার হয়েছে? ফুটপাতটা নিরাপদ? বাজারটা নিরাপদ? পিছন থেকে তাকে যে বাজে কমেন্ট করে সেই লোকগুলাকে ফুটপাতে থাকবে না, তাদের কোনো শাস্তি হবে? রাস্তায় তাকে পোশাক নিয়ে যে হ্যারাস করে সেটা বন্ধ হবে? গতকাল আমি একটা স্ট্যাটাস দেখেছি, একজন নারী আর পুরুষ তার একটা পরে রাস্তায় দাঁড়িয়ে খাবার খাচ্ছিলেন, তাকে একজন গিয়ে প্রশ্ন করেছে, আপনারা কি স্বামী স্ত্রী? তাহলে এখানে দাঁড়াবেন না। স্বামী স্ত্রী না হলে কেউ দাঁড়িয়ে একসঙ্গে কোনো জায়গাতে খেতে পারবে না? মানুষ যখন হজ করতে যায়, নারী আর পুরুষ পাশাপাশি তাওয়াফ করে, তখন তো এই প্রশ্ন হুম। কেউ করে না। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আব্দুল নূর তুষার সেই যে প্রশ্নটা করলেন, যে আমরা পুরো জায়গাটাকে নাপাক রেখে কেবল একজোড়া পবিত্র পাদুকা দিয়েছি। এখন এই পা নিয়ে উনি, আপনি যেখানেই পা ফেলবেন সেখানে আপনি নাপাকের মধ্যে পড়ে যাবেন। এইভাবে আপনি মানুষের মনের নাপাকিও দূর করতে পারবেন না, সমাজের নাপাকিও দূর করতে পারবেন না। পুরো পরিবেশটা নারীর উপযোগী করুন, তাহলে আর একটা বাসকে নারীর উপযোগী করার প্রয়োজন হবে না।
প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।